দার্জিলিং, গ্যাংটক, সিমলা, মানালি আর কাশ্মীরের পর এবার শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত নীল জলের লেক আর সবুজে ঘেরা এক স্বপ্নের শহর নৈনিতালের জার্নি। এই পর্বে প্রথমেই থাকবে এক লম্বা ট্রেন জার্নি, তারপর পাহাড়ের পথে এগিয়ে চলা। সময় দুপুর 12টা 40 আর আমরা কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে উঠে পড়েছি গাড়িতে। এই গাড়ি আমাদের সোজা নিয়ে যাবে নৈনিতাল। নৈনিতালের শান্ত পরিবেশে লেকের ধারে হোটেলে থাকা এরকম একটা জায়গা রয়েছে, এখান দিয়ে আমরা বাইরে বেরোতে পারবো। আর বাইরে বেরোলে এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ, ভীষণ সুন্দর। এবং আমরা ঘুরে দেখব এই শহরের প্রধান প্রধান সব দর্শনীয় স্থান। সাথে নৈনিতাল লেকে বোট রাইড তো থাকছেই। শুরু হলো নৈনিতাল লেকে আমাদের বোট রাইড। এক একটা বোটে 3জন মানুষ আপনারা চাপতে পারবেন। চলুন তবে আবারও একবার শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে ঘুরির নৈনিতাল ভ্রমণের প্রথম পর্বে। প্রতিবারের মতন এবারও আমাদের জার্নির শুরুটা কাটোয়া স্টেশন থেকেই। সময় তখন বিকেল 4টে। সূর্যদেব ধীরে ধীরে দিনের দায়িত্ব গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আকাশে নরম সোনালি আলো আর প্ল্যাটফর্ম জুড়ে ব্যস্ত মানুষের আনাগোনা। ঠিক সেই মুহূর্তে আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি ডাউন জঙ্গিপুর শিয়ালদাহ এক্সপ্রেসে। ওই যে ট্রেন আসছে, দূর থেকে ভেসে আসছে ইঞ্জিনের শব্দ। ধীরে ধীরে কাছে চলে আসছে ডাউন জঙ্গিপুর শিয়ালদাহ এক্সপ্রেস। ওই ট্রেনে করেই আমাদের প্রথম গন্তব্য ব্যান্ডেল। তারপর সেখান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যাব হাওড়া। আর হাওড়া থেকেই শুরু হবে আমাদের নৈনিতালের দিকের আসল যাত্রা। এরপর ট্রেনে চড়ে প্রথমে পৌঁছলাম ব্যান্ডেল, সেখান থেকে লোকাল বদলে হাওড়ার পথে। এই পুরো যাত্রায় সময় লাগলো প্রায় 4 ঘন্টা। রাতের হাওড়া স্টেশন তখনও বেশ ব্যস্ত। দিন শেষ হলেও এখানকার তাড়াহুড়ো যেন থেমে থাকে না। আমাদের পরবর্তী ট্রেন রাত 9টা 40-এ। হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, তাই ঠিক করলাম ট্রেনে ওঠার আগেই সেরে নেই ডিনারটা। এবার ডিনারটা করেছিলাম জানাহার থেকে। খাবারের কোয়ালিটি মোটামুটি, খিদে মেটানোর জন্য ঠিকঠাক। ডিনার সেরে বাইরে বেরোতেই চোখ পড়ল ডিসপ্লে বোর্ডের উপর, যেখানে বাগ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। রাত 9টা 40-এর বদলে আজ বাগ এক্সপ্রেস ছাড়বে রাত 10:30টায়, মানে আরও প্রায় 1 ঘন্টার অপেক্ষা। এরপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই ছুটে এলাম 10 নম্বর প্ল্যাটফর্মে। এই জায়গাটাও তখন মানুষের ভিড়ে বেশ ব্যস্ত। আর ঠিক তখন বাগ এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকছে। আমার এবারের জার্নি A1 অর্থাৎ সেকেন্ড এসিতে। চলুন আগে ট্রেনে ওঠা যাক, কারণ রাতের বাগ এক্সপ্রেস আর নৈনিতালের পথ আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে দেখছেন, এটাই সেকেন্ড এসির বার্থ অ্যারেঞ্জমেন্ট। যেমনটা আপনারা জানেন, সেকেন্ড এসিতে দুদিকে 2টো করে বার্থ থাকে। এর সঙ্গে আলাদা করে রয়েছে সাইড লোয়ার আর সাইড আপার। সবচেয়ে বড় সুবিধা হলো সেকেন্ড এসির বার্থগুলো বেশ চওড়া, তাই প্রায় এই 36 ঘন্টার জার্নিতেও খুব একটা অস্বস্তির সম্ভাবনা থাকে না। সময় তখন ঠিক রাত 10:30টা। বাগ এক্সপ্রেস ধীরে ধীরে যাত্রা শুরু করলো। এরপর আমিও খুব একটা দেরি করিনি। আমার 34 নম্বর বার্থে উঠে শুরু হলো আজকের মতন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি। যখন ঘুম ভাঙলো, বাইরে তাকিয়ে বুঝতে পারলাম চারিদিক ঘন কুয়াশায় ঢেকে আছে। ট্রেনের পাশ দিয়ে চলে যাওয়া লাইনগুলোও কিছু দূর পর ঠিক মতন দেখতে পাওয়া যাচ্ছে না। এই কুয়াশার কারণেই ট্রেন আরও প্রায় 2 ঘন্টা লেট। তার উপর শুরুতেই রিশিডিউল হওয়ায় আগে থেকেই প্রায় 1 ঘন্টার বেশি দেরি ছিল। সব মিলিয়ে বাগ এক্সপ্রেস তখন প্রায় 3 ঘন্টা লেটে চলছে। কিছুটা সময় দরজার ধারে দাঁড়িয়ে বাইরের ঠান্ডা হাওয়ায় ঘুম কাটিয়ে এবার সময় ব্রেকফাস্ট সেরে নেওয়ার। ব্রেকফাস্টের জন্য মোটামুটি কিছু খাবার আমি বাড়ি থেকেই ক্যারি করে এনেছিলাম। এরপর ট্রেন এসে থামলো মুজফ্ফরপুর জংশনে। সূচি অনুযায়ী এখানে বাগ এক্সপ্রেসের পৌঁছানোর কথা ছিল সকাল 10টা 5 মিনিটে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। এখন আমরা যখন মুজফ্ফরপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ঘড়িতে তখন দুপুর 1টা 48, মানে ট্রেন এখানে প্রায় 3.5 ঘন্টারও বেশি লেট। যাই হোক, দুপুর তো অনেকটাই হয়ে গেছে, তাই আজকের লাঞ্চটা আমি ট্রেন থেকেই অর্ডার করছি। লাঞ্চের মেনুতে ছিল আচার, 3-4 টুকরো স্যালাড, আলু ভাজা, ডাল, আলু মটরের সবজি, সঙ্গে ভাত আর রুটি। দাম নিল 120 টাকা। টেস্ট বলতে ট্রেনের খাবার যেমন হয় ঠিক তেমনি।
এরপর দিনের বাকি সময়টা কেটে গেল নানাভাবে। কখনো দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে, কখনো নিজের বার্থে শুয়ে, আবার কখনো একটু ঘুমিয়ে। এভাবেই সময় গড়িয়ে গেল। আবার যখন ট্রেনের দরজার কাছে দাঁড়ালাম, ঘড়িতে তখন বিকেল 5:30টার মতন। চেনোয়া স্টেশনে তখন এক দারুণ দৃশ্য। দুই বাঘের ক্রসিং। আমাদের সামনে আরেকটা লাইনে দাঁড়িয়ে আছে কাঠগোদাম থেকে হাওড়াগামী বাঘ এক্সপ্রেস। চলন্ত যাত্রার মাঝে এটাই একটা দারুণ মুহূর্ত। তো এখন সময় হচ্ছে 10:40 আর আমরা গোরখপুর ক্রস করছি। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 4 ঘন্টা লেট। চলুন, আমাদের ডিনার চলে এসছে। ডিনারে নিয়েছি আমরা ফ্রাইড রাইস, কিন্তু এটা কি এসেছে সেটা বলা মুশকিল। কিছুটা দেখতে বিরিয়ানির মতন, আবার কিছুটা দেখতে পোলাওয়ের মতনও লাগছে। তো যাই হোক, রয়েছে ফ্রাইড রাইস, রয়েছে রুটি, রয়েছে স্যালাড, আর এখানটায় রয়েছে চিকেন। তো এই দিয়ে আজকে ডিনারটা সারবো। তো কালকে পৌঁছানোর কথা আছে 9:30টার দিকে, তবে এখন যেহেতু 4 ঘন্টা লেট আর শীতকালের সময়, তো বাইরে কুয়াশা রয়েছে খুব, সে কারণে ট্রেনটা যথেষ্ট আসতে চলেছে। কখন পৌঁছাবো বলা খুব মুশকিল। ডিনার সেরে নেওয়ার পর এবার সময় বাকি রাতটা ঘুমিয়ে কাটানোর। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়াতেই মনে হলো প্রকৃতি যেন গত দিনের তুলনায় আজ অনেকটাই শান্ত। দূর দূরান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে সবুজের চাদর। বিলাসপুর পার করার পর সেই সবুজ আরও গাঢ় রূপ নিল। চাষের জমির রং বদলে ধীরে ধীরে সবুজের চাদর যেন পরিণত হলো বনভূমিতে। ঠিক যেন আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি স্টেশন পার করার পরে সেই এক টুকরো ডুয়ার্স। ট্রেন যতই এগোচ্ছে, জানলা কিংবা দরজার বাইরের দৃশ্যটা যেন ততটাই সুন্দর হয়ে উঠছে। সবুজের ঘনত্ব বাড়ছে, আলো আর ছায়ার খেলা চলছে। এই পথটা যেন ধীরে ধীরে আমাদের এই দীর্ঘ ট্রেন জার্নির সমস্ত ক্লান্তি মুছে দিচ্ছে। এই সময় না বললেই নয়, কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছিলাম ডুয়ার্স, আর সেই ট্রিপে আপনাদের সন্ধান দিয়েছিলাম ডুয়ার্সের একটি খুব সুন্দর রিসর্টে। আর কোথায় কত খরচ সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। যারা এখনও ডুয়ার্স ভ্রমণ পর্বটি দেখেননি, তারা অবশ্যই একবার দেখে নেবেন। আর আমাদের সঙ্গে ডুয়ার্স ভ্রমণ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, এবার ফিরে আসা যাক আমাদের আজকের পর্বে। সামনেই লালকুয়া জংশন। এখান থেকে কাঠগোদামের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। এই স্টেশনে ট্রেন দাঁড়ায় প্রায় 5 মিনিটের জন্য। লালকুয়া স্টেশন পার করার পর থেকেই শুরু হয়ে যায় যাত্রার একটা আলাদা অধ্যায়। এখান থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন চলে সিঙ্গেল লাইনে, অর্থাৎ যে লাইনে ট্রেন লালকুয়া থেকে কাঠগোদামের দিকে যাচ্ছে, ঠিক সেই একই লাইনে আবার কাঠগোদাম থেকে লালকুয়ার দিকে ট্রেন ফিরেও আসে। কিছুটা দূরে এখন পাহাড়ের হালকা রেখা চোখে পড়ছে। সামনেই হলদওয়ানি। এর পরবর্তী স্টেশনেই আমাদের নামতে হবে। আমরা যখন হলদওয়ানি পৌঁছলাম তখন সময় দুপুর ঠিক 12টা। এখানে মাত্র 5 মিনিটের হল্ট শেষ করেই ট্রেন আবারও এগিয়ে চলল। কাঠগোদামের দিকে যতই এগোচ্ছি, দূরের পাহাড়গুলো ততই যেন কাছে আসছে। আমাদের গন্তব্য স্টেশন ঠিক ওই পাহাড়গুলোর নিচেই। ওই যে স্টেশনটা এখন চোখে পড়ছে। আর দীর্ঘ এই জার্নির শেষে গন্তব্য স্টেশন সামনে এলে যেমনটা হয়, আনন্দটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। অবশেষে বাঘ এক্সপ্রেস তার দীর্ঘ 1510 কিলোমিটারের যাত্রা শেষ করে পৌঁছে গেল কাঠগোদাম। ফাইনালি দীর্ঘ এই 1500 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কাঠগোদাম। এই যে দেখুন, এই হচ্ছে কাঠগোদাম স্টেশন। চলুন বাইরে যেতে হবে। সময় দুপুর 12:40 আর আমরা কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে উঠে পড়েছি গাড়িতে। এই গাড়ি আমাদের সোজা নিয়ে যাবে নৈনিতাল। এবার এই যে কাঠগোদাম রেলওয়ে স্টেশন, এখান থেকে নৈনিতালের দূরত্ব হচ্ছে ওই কিলোমিটার 40, মানে 40 কিলোমিটারের মতন। সময় লাগবে প্রায় ধরে রাখুন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন। কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে এই ট্রিপের জন্য আগে থেকেই রিজার্ভ করা গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। যারা আগে থেকে গাড়ি রিজার্ভ করবেন না, তাদের জন্যও চিন্তার কিছু নেই। কাঠগোদাম রেলওয়ে স্টেশনের সামনেই রিজার্ভ এবং শেয়ার 2 ধরনের গাড়িই পাওয়া যায় নৈনিতাল পৌঁছানোর জন্য। তবে আমরা যেহেতু ট্যুর পিকার্সের থেকে এই পুরো ট্রিপটা বুক করেছি, তাই ওরা আগে থেকেই আমাদের জন্য গাড়ি স্টেশনে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, এটাই নৈনিতালের রাস্তায় আমাদের প্রথম যাত্রা। একটা নতুন পথে এক নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলা। এই আনন্দটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। ট্রেন থেকে নামার আগে পর্যন্ত মনে হচ্ছিল গত 2 রাতের কুয়াশার কারণে আকাশ বোধহয় খুব একটা পরিষ্কার পাওয়া যাবে না, কিন্তু বাস্তবটা একদম উল্টো। এখন আবহাওয়া অনেকটাই পরিষ্কার। নীল আকাশ আর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে রাস্তায়।
তবে একটা সমস্যাও ছিল, ট্রেন অনেকটা দেরিতে পৌঁছানোর কারণে সকালের ব্রেকফাস্ট একদমই করা হয়নি। তাই গাড়ির চালককে বললাম রাস্তার পাশে কোনো একটা ভালো জায়গায় একটু দাঁড়াতে, আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া দরকার। সময় দুপুর একটা, আর আমরা কাঠগোদাম থেকে জাস্ট কিছুটাই এগিয়েছি। আর এই রকম একটা জায়গায় বেশ কিছু দোকান রয়েছে। আপনারা যারা ধরুন কিছু টিফিন করবেন বা সকালে আসলে ব্রেকফাস্ট করবেন, তারা কিন্তু এইরকম জায়গায় এসে দাঁড়াতে পারেন। আমরাও দাঁড়ালাম। তবে আমাদের এখন টাইম অনেকটাই হয়ে গেছে, দুপুর একটা বেজে গেছে, তাই আমরা না ব্রেকফাস্ট করছি আর না লাঞ্চ, মাঝামাঝি জায়গায় একটা কোনো রকম একটা টিফিন করছি। তো চলে এসেছে গরম গরম মোমো। এখানটায় 8 পিস মোমো রয়েছে, ভেজ মোমো। তবে এর দাম পড়লো 70 টাকা। এখানে কিন্তু কোনো স্যুপ দেয় না, জাস্ট চাটনি দেয়। তো এই হচ্ছে মোমো, চলুন একবার টেস্ট করা যাক। হুম, ভালো। তবে দার্জিলিংয়ের মতো নয়, কিন্তু খারাপ না, খেতে পারেন। কিন্তু আমরা যেই টেস্টটায় অভ্যস্ত সেরকম একদমই না। তো মোমোর সাথে কিন্তু আমরা ভেজ চাউমিন অর্ডার করেছিলাম। তো এই যে চলে এসেছে গরম গরম ভেজ চাউ, চলুন টেস্ট করে দেখা যাক। হুম, চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়েছে। মোমোটাও ভালো ছিল, চাউমিনটাও ভালো হয়েছে, দারুণ। এরকম জায়গায় দাঁড়ালে মোমো ট্রাই করুন আর না করুন, চাউমিনটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আর এর দাম পড়লো, এই এক প্লেটের দাম 80 টাকা। মোমো আর চাউমিনের সমন্বয়ে হালকা টিফিন সেরে আবারও রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় গাড়ি যতই এগোচ্ছে, হাওয়ার ঠান্ডা ছোঁয়া আর চারপাশের সবুজ নতুন করে শক্তি যোগাচ্ছে। ব্রেকফাস্টের ক্লান্তি কাটিয়ে এবার সামনে শুধু একটাই অপেক্ষা, নৈনিতাল। ফাইনালি যখন নৈনিতালের প্রথম ছোঁয়া পেলাম, তখন সময় প্রায় দুপুর 3টে। লম্বা জার্নির শেষে পাহাড়ি শহরের সেই প্রথম অনুভূতি, ঠান্ডা হাওয়া, বাঁকানো রাস্তা আর আশেপাশের পরিবেশ মুহূর্তেই বুঝিয়ে দিল আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সময় দুপুর 3:30, আর আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলের সামনে। দেখিয়ে দিই একবার, এই হচ্ছে হোটেল। আর এখানেও একটা ছোট লেক রয়েছে, কিন্তু খুব সুন্দর, একদম লেকের পাশেই। আর এই রয়েছে আমাদের গাড়ি, চলুন হোটেলে যাওয়া যাক। আর বলি, এই রাস্তায় যাদের মোশন সিকনেসের একটু সমস্যা হয়, তারা কিন্তু অবশ্যই মেডিসিন ক্যারি করবেন, কিংবা ওই একটু টক জাতীয় কোনো ক্যান্ডি ক্যারি করবেন, হজমোলাতেও কাজ চলবে। তো চলুন, এই হোটেলে আমরা যে রুমে রয়েছি, রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে রুম নাম্বার 103, চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় আর বেশ সুন্দর। দেখিয়ে দিই, এই হচ্ছে বেড, বেডের পাশে সাইড টেবিল রয়েছে, রয়েছে হিটার, আর বেডের ঠিক সামনেই রয়েছে একটা টিভি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, আর এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে, এটা একটা লাগেজ স্পেস। চলুন একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই রয়েছে মেন ডোর, মেন ডোরটা আমি ক্লোজ করে দিই। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখুন রয়েছে গিজার, রয়েছে বেসিন, রয়েছে কমোড, বেশ ভালো। আর বিশাল একটা মিরর দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টাওয়াল, শ্যাম্পু, সাবান এগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছে। চলুন এবার ব্যালকনিটা দেখে নেওয়া যাক। এখান দিয়ে আমরা বাইরে বেরোতে পারবো। আর বাইরে বেরোলে এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ, ভীষণ সুন্দর। এছাড়া এই ব্যালকনিতে রয়েছে একটা টেবিল, রয়েছে দুটো চেয়ার। আর এখানটায় বসে সবসময় আপনারা এরকম একটা পরিবেশ বা এইরকম প্রাকৃতিক একটা দৃশ্য উপভোগ করতে পারবেন, ভীষণ ভালো লাগবে। এইরকম জায়গায় আপনারা যখন বসবেন না, এরকম জায়গায় বসে দিনের বেশিরভাগ টাইমটাই কিন্তু এই দৃশ্য দেখেই কাটিয়ে দিতে পারবেন। এখন সময় বৈকাল 4:30। মানে আপনারা জানেন আজকে কাঠগোদাম থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে আসলাম, আসার পর ফ্রেশ হয়ে এখন লাঞ্চের অর্ডার করে নিয়েছি। আর বলে দিই, এই যে আমরা যেটা লাঞ্চে নিয়েছি, ডাল নিয়েছি, কিংবা যে রাইস রয়েছে, কিংবা আলু জিরা রয়েছে, কিংবা এখানে দেখিয়ে দিই একবার, এই রয়েছে চিকেন, এইগুলো কিন্তু কোনোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। মানে লাঞ্চ টাইমটা, যেটা লাঞ্চ আমরা করব, কিংবা আপনারা যখন আসবেন নৈনিতাল ঘুরতে তখন যেটা লাঞ্চ করবেন, সেটা পুরোটাই কিন্তু প্যাকেজের বাইরে। তাই এগুলো নিজেদের অর্ডার করেই
খেতে হবে। এবার আমাদের রাস্তা যেহেতু দেরি হয়ে গেছে, তাই বাইরে গিয়ে কোথায় লাঞ্চ করব, ওই কারণে আমরা কিন্তু হোটেল থেকেই লাঞ্চের অর্ডারটা করে নিয়েছি। চলুন একবার টেস্ট করে দেখি। খাবার দাবার কিন্তু ভালো, বেশ টেস্ট আছে। টেস্টের থেকেও বড় কথা, আমার সামনে যে ভিউটা রয়েছে, মানে যে লেকের পাশে হোটেলটা, এর পরে যে পাহাড়গুলো রয়েছে, অসাধারণ কিন্তু। সময় এখন 5টা 40, আর আপনারা দেখলেন আমরা হোটেলে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন আমরা যাব ম্যালের উদ্দেশ্যে। নৈনিতাল এসে যে নৈনিতালের প্রাণকেন্দ্র, অর্থাৎ নৈনিতাল ম্যাল কিংবা নৈনি লেক, দুটোই কিন্তু পাশাপাশি। চলুন সেই লেক কিংবা ম্যালের রাতের যে দৃশ্য রয়েছে বা রাতের ভিউ, সেটা অবশ্যই আমরাও উপভোগ করব, আর সাথে আপনাদের জন্যও তুলে ধরবো। এরপর গাড়িতে চেপে রওনা দিলাম নৈনিতাল ম্যালের উদ্দেশ্যে। তবে আমাদের প্ল্যানিংটা ছিল একটু আলাদা। ট্রেন যদি সময় মতন পৌঁছতো, তবে আজ নৈনিতাল লেকে বোটিং সেরে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দীর্ঘ জার্নি আর দেরির কারণে সেটা আজ আর সম্ভব হলো না। তো হোটেল থেকে নৈনিতালের ম্যাল যাওয়ার পথে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। আর কেন দাঁড়িয়েছি, এই যে তার কারণ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই স্কাই লাইনটা, এটা কিন্তু পৃথিবীতে খুব কম জায়গা থেকেই দেখা যায়। আর ভারতবর্ষে শুধু আমরা যেহেতু এখন মসৌরির কাছে আছি, এই মসৌরি থেকেই কিন্তু এই পুরো স্কাই লাইনটা পুরোটা দেখা যায়। আর আমরা যেহেতু মসৌরির কাছে, তাই আমরা কিছুটা সেই লাইনটা দেখতে পাচ্ছি। আর এছাড়া এটা দেখতে পাওয়া যায় একমাত্র সুইজারল্যান্ডে। স্কাইলাইন বা বলা ভালো উইন্টার লাইনের সেই অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে আমরা আবারও রওনা দিলাম নৈনিতাল ম্যালের উদ্দেশ্যে। শুরু হয়ে গেছে নৈনিতালের মল রোড। আমরা বর্তমানে রয়েছি নৈনিতালের মল রোডে। আর এই মল রোডটা বলে রাখি, অন্যান্য মল রোডের মতন কিন্তু নয়। মানে যেরকম আমরা মল দেখে রয়েছি দার্জিলিং কিংবা গ্যাংটক, সেরকম নয়। এই মলটা, মানে মল বলুন বা ম্যাল বলুন, এই ম্যাল রোডটা প্রায় 2 কিলোমিটার লম্বা। চলুন দেখে নেওয়া যাক একবার। ম্যালের উপর ছড়িয়ে রয়েছে সারি সারি দোকান। কোথাও বিক্রি হচ্ছে সুন্দর সব শোপিস, কোথাও আবার কাস্টমাইজড নেম প্লেট, আর কোথাও নানা ধরনের খাবার দাবার। চারপাশের আলো, মানুষের ভিড় আর দোকানের রঙিন সাজ, সব মিলিয়ে নৈনিতালের এই ম্যাল রোড একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যা নামতেই। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই নৈনিতাল ম্যালের কিন্তু দুটো পার্ট, মানে একটা আপার ম্যাল, একটা লোয়ার ম্যাল। আমরা প্রথম যে রাস্তা দিয়ে আসলাম সেটা হচ্ছে আপার ম্যাল। এই আপার ম্যাল আর লোয়ার ম্যাল কেন তৈরি হয়েছিল বলে রাখি, যখন এই ম্যাল তৈরি হয়, মানে ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে, তখন ব্রিটিশ সরকার একটা ভেদাভেদ তৈরি করে রেখেছিল ভারতীয়দের জন্য ব্রিটিশদের সাথে। ইংরেজরা হাঁটাহাঁটি করতো ওই আপার ম্যাল দিয়ে, আর ভারতীয়দের জন্য এই লোয়ার ম্যাল তৈরি করা হয়েছিল। ভারতীয়রা এই লোয়ার ম্যাল ধরেই কিন্তু হাঁটতেন। আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, ওই দেখুন হোটেলটা রয়েছে তার সামনে, এই যে হেঁটে যাচ্ছে সবাই, এটা হচ্ছে আপার ম্যাল। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে লোয়ার ম্যাল। আপনারা কিন্তু দুটোতেই হাঁটতে পারবেন। আর তার সামনেই এইরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু বোটিং হয়। এখন যেহেতু রাত্রেবেলা খুব একটা ক্লিয়ার নয়, তবু দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে এই বোটগুলো রাখা রয়েছে, আর এই যে হচ্ছে নৈনিতাল লেক। অপূর্ব সুন্দর রাতের ভিউ কিন্তু। দেখুন পাহাড়ে যা যা রয়েছে, মানে যত ঘরবাড়ি বা হোটেল যা রয়েছে, সব কিন্তু খুব সুন্দর আলোয়, মানে আলোকিত হয়ে রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, দেখুন কত সুন্দর লাগছে। আর এখানেই কিন্তু এরকম বোটিং হয়। আমরা চেষ্টা করব কাল অবশ্যই এই বোটিং করার। তবে এখন যেহেতু রাত্রিবেলা আলো কম থাকায় আশেপাশের পরিবেশটা আপনাদের ঠিকভাবে দেখাতে পারলাম না। কাল সকালে অবশ্যই চেষ্টা করব সবকিছু ভালোভাবে দেখানোর। যাই হোক, পাশেই রয়েছে মা নয়না দেবীর মন্দির। চলুন একবার সেটাও দেখে নেওয়া যাক। নৈনী লেকের উত্তর তীরে অবস্থিত এই নয়না দেবীর মন্দির নৈনিতালের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এটি 51টি শক্তিপীঠের একটি, যেখানে বিশ্বাস করা হয় এখানেই পড়েছিল দেবী সতীর নয়ন। মন্দিরের ভেতরে রয়েছে মা নয়না দেবী, গণেশ এবং মা কালীর প্রতিমা। পাহাড়, লেক আর ধর্মীয় আস্থার মিলনে এই জায়গাটা এক আলাদা শান্তির অনুভূতি দেয়। তবে এরপর আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি নেই। এরপর রাত্রে হোটেলে ফিরে ডিনার সেরে আজকের মতন ঘুমিয়ে পড়লাম। কাল সকাল থেকে আমরা ঘুরে দেখব নৈনিতালের বিভিন্ন জায়গা। গুড মর্নিং। সময় এখন সকাল 9:30, আর আমরা অলমোস্ট রেডি হয়ে এখন বেরোবো নৈনিতালের সাইট সিনের উদ্দেশ্যে। আপনারা জানেন কাল আমরা নৈনিতাল এসে পৌঁছেছি। এই দ্বিতীয় দিন আপনারা নৈনিতালে কি কি ঘুরে দেখবেন বা নৈনিতালের আশেপাশে কি কি দেখার আছে, সেগুলোই আজ আমরা ঘুরে দেখব। আর আপনাদেরও প্ল্যান করতে সুবিধা হবে এই ভিডিওটা পুরোটা দেখলে। তবে বলে রাখি, নৈনিতালের ঠান্ডার সময় ঠান্ডাটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। আপনারা যারা আসবেন
একটু শীতের মোটা কোনো পোশাক কিন্তু ক্যারি করবেন সঙ্গে। এরকমও গেছে কালকে রাতের দিকে যে আমরা একটা সোয়েটার প্লাস তার উপর এই জ্যাকেটটা চাপিয়ে আমাদের ঘুরতে হয়েছে কিংবা থাকতে হয়েছে। এখন বর্তমানে যখন আমি সকাল 9:30টার সময় ভিডিওটা রেকর্ড করছি, এই সময় টেম্পারেচার হচ্ছে ওই 8 ডিগ্রির মতন। তবে রাতের বেলা এই টেম্পারেচারটা কিন্তু 1 ডিগ্রি কি 2 ডিগ্রিতে ড্রপ করে, যথেষ্ট বেশি ঠান্ডা। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সামনের ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিই। সময় সকাল 10:45 আর আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আমাদের কি সার্ভ করা হয়েছে? ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, আর রয়েছে পোহা, সাথে দই, আর রয়েছে পিকল। কালকেও এই হোটেলে যখন আমরা লাঞ্চ করেছিলাম কিংবা ডিনার করেছিলাম, খাবার কিন্তু যথেষ্ট ভালো। আর বলে রাখি, এই ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে। আপনারা জানেন আমরা ট্যুর পিকার্সের থ্রু এই পুরো নৈনিতাল ট্রিপটা করছি, তো লাঞ্চ বাদ দিয়ে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। চলুন, খুব বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়া যাক নৈনিতাল ঘুরে দেখার উদ্দেশ্যে। সময় সকাল 10:15 আর আমরা বেরিয়ে পড়ছি। আমরা কিন্তু অনেকটাই লেট। আপনারা যারা সেকেন্ড ডে সাইট সিন করবেন, চেষ্টা করবেন এর থেকে কিছুটা তাড়াতাড়ি বেরোনোর। তবে আমাদের একটু লেট হয়ে গেল, আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, দেখিয়ে দিই। আজ আমাদের এই গাড়িটা রয়েছে, এই গাড়ি নিয়েই আমরা ঘুরে দেখব নৈনিতালের বিভিন্ন জায়গা। চলুন গাড়িতে ওঠা যাক। চলুন, উঠে পড়েছি গাড়িতে, এবার বেরিয়ে পড়ি নৈনিতালের সেকেন্ড ডে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম স্পট, অর্থাৎ খুরপাতাল লেক ভিউ পয়েন্টে। এখানে কিন্তু মনসা দেবী টেম্পলও রয়েছে। চলুন আমরা এই লেকটা দেখে নিই উপর থেকে কেমন লাগছে দেখতে। এই যে এই দেখুন, এই হচ্ছে খুরপাতাল লেক। ছোট্ট একটা লেক, বেশ ভালো লাগছে দেখতে। আর আশেপাশের এই ল্যান্ডস্কেপটা দেখুন, ও দারুণ দারুণ। এই নিচে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর তার সাথে দেখুন জমিগুলো কিভাবে তাদের সেই ধাপে ধাপে বানানো। দারুণ লাগছে না জমিগুলো? একটু জুম করি, এই যে দেখুন। আর আমাদের হোটেলটা রয়েছে এই খুরপাতাল লেকের একেবারে পাশেই। রুমের ব্যালকনি থেকে যে লেকটা দেখা যাচ্ছিল, এটাই সেই খুরপাতাল লেক। নিরিবিলি পরিবেশ, চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা এই লেক, শহরের কোলাহল থেকেও একটু দূরে। ওপর থেকে লেক আর তার আশেপাশের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বড়পাথরের উদ্দেশ্যে। নৈনিতাল যেন প্রতিটা মোড়েই নতুন নতুন দৃশ্য উপহার দিচ্ছে আমাদের। এসে পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় গন্তব্য বড়পাথর। এই রয়েছে নৈনিতালের একটা সেলফি জোন। আপনারা এখানে দাঁড়িয়ে নৈনিতাল লেখার সামনে কিন্তু ফটো নিতে পারবেন। আর পুরোটাই দেখুন পাথরের তৈরি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জায়গায় একটা পাথর রয়েছে, পাথরের ফাঁকা দিয়ে ঠান্ডা হাওয়া আসে। নৈনিতাল ম্যাল বা নৈনি লেক থেকে খুব কাছেই অবস্থিত এই জায়গাটা। আর এখান থেকে শুরু হয় নৈনিতালের বেশ কিছু জনপ্রিয় ভিউ পয়েন্ট আর তার অ্যাক্টিভিটিসের পথ। শুনেছি এখানেই নাকি কোনো পাথরের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসে। চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। লোকেশনটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে নৈনিতাল সেলফি জোন। আর এই যে কিন্তু ঠান্ডা হাওয়া আসতে থাকে। এবার আমাদের পরবর্তী গন্তব্য ইকো কেভ পার্ক। নৈনিতালের অন্যতম আকর্ষণীয় এই জায়গাটি বিশেষ করে অ্যাডভেঞ্চার আর নেচার লাভারদের জন্য একদম পারফেক্ট। বর্তমানে আমরা এসে দাঁড়িয়েছি ইকো কেভ পার্কের সামনে, আর এই হচ্ছে ইকো কেভ পার্কের টিকিট কাউন্টার। টিকিট আমরা নিয়ে নিলাম, টিকিট পড়লো আমাদের 100 টাকা করে। আর এটা আপনারা যখন আসবেন এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কেভ রয়েছে। কেভের সঙ্গে এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে টকিং ট্রি, যেটা দেখার জন্যই কিন্তু আমরা এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে কি আছে না আছে সেটাও অবশ্যই এক্সপ্লোর করব। আর এই দেখুন পুরোটাই সিঁড়ি বানানো রয়েছে, আর আমরা যাচ্ছি পুরো কিন্তু একটা মনে হচ্ছে যেন সেই পাহাড়ের গুহার মধ্যেই যাচ্ছি। চলুন দেখি ভেতরে আর কি কি আছে। এই যে এই যে এই যে এই দেখুন, যেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। এই আমরা এসে গেছি টকিং ট্রির সামনে। দেখুন গাছের আদলে তৈরি রয়েছে, চোখ রয়েছে, চোখটা কিন্তু কন্টিনিউ নড়ছে, আর দেখুন পাতাগুলোও নড়ছে। দারুণ, এটাই ছিল আমাদের মেন অ্যাট্রাকশন এখানকার। হ্যালো বন্ধু।
गार्डन में आपका हार्दिक स्वागत है। यहाँ के ऊबड़ खाबड़ रास्तों से चलते हुए आप छह अलग अलग प्राकृतिक साकरिया गुफाओं का आनंद ले सकते हैं। यही नहीं, यहाँ हर गुफा में अलग अलग जानवर तथा पक्षी आपके स्वागत के लिए बेसब्री से इंतजार कर रहे हैं। तो आइए इस रोमांच और चुनौती से भरे सफर की शुरुआत करते চলুন আর কি কি আছে এই ইকো কেভ পার্কে সেটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, তবে বলে রাখি 100 টাকা এখানকার জন প্রতি টিকিট। আর এই যে দেখুন, এখানে রয়েছে বুল রাইড। আপনারা যারা বুল রাইড নিতে চাইছেন তারা কিন্তু এখানে বুল রাইড নিতে পারবেন। অনেক কিছু রয়েছে এখানটায়, বিভিন্ন রকম পাখি রয়েছে, আর পুরোটাই কিন্তু একটা গার্ডেন এরিয়া, মানে একটা জঙ্গল টাইপের। এখানে আছে টাইগার কেভ। কোথায় আছে চলুন দেখি। আমরা এসে দাঁড়িয়েছি টাইগার কেভের সামনে। এই যে দেখুন, এখান দিয়ে নিচে যেতে হচ্ছে, আর এখানে লেখা রয়েছে মাইন্ড ইওর হেড। মাথায় লাগার সম্ভাবনা খুবই বেশি, তাই সাবধানে নিচে যেতে হবে। আর এখানে দেখুন কন্টিনিউ এটা থেকে বাঘের সাউন্ড আসছে। চলুন আস্তে আস্তে আমরা এই টাইগার কেভে যাই। এই যে দেখুন, আমরা অনেকটা কেভের মধ্যেই চলে এসেছি। তো আপনারা যারা এখানে আসবেন, একটা ছোটখাটো অ্যাডভেঞ্চারের ছোঁয়া কিন্তু এখানে অবশ্যই পাবেন। চলুন সামনে দেখা যাক। আপাতত এখানে আমি একাই রয়েছি, আর কিন্তু কেউ নেই। আর দেখুন চারিপাশটা বেশ অন্ধকার। উপরে উঠে যেতে হবে। চলুন উপরে যাওয়া যাক। বাস আলো দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আরো কিছু কেভ রয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন। ওদিকে টাইগার কেভ আপনাদের দেখালাম, একটা প্যান্থার কেভও ছিল, আর এখানেও একটা কেভ রয়েছে। আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন। এখানে রয়েছে ফ্লাইং ফক্স কেভ। এই যে কেভটা দেখিয়ে দিই, এই দেখুন, এই হচ্ছে ফ্লাইং ফক্স কেভ। কেভ গার্ডেন দেখা কমপ্লিট। তবে আপনারা আসলে এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম কেভ রয়েছে, দু একটা না, অনেক কটা কেভ রয়েছে। সব কটা কেভ আমরা দেখালাম না। আপনারা আসবেন আর আপনারা নিজেরা এই কেভগুলো ঘুরে দেখবেন। বর্তমানে এসে পৌঁছে গেছি নৈনিতাল ম্যাল রোডে। এই হচ্ছে নৈনিতাল ম্যাল রোড। আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে, এই হচ্ছে ম্যাল রোড। দেখুন, এই নৈনিতাল ম্যালের কিন্তু দুটো পার্ট, একটা আপার ম্যাল, একটা লোয়ার ম্যাল। এখন বর্তমানে আমরা রয়েছি আপার ম্যালে। লোয়ার ম্যালে অবশ্যই যাব, তখন আপনাদের সামনে সেটাও দেখাবো। আর এই যে ম্যাল রোডটা, এটা আপনাদের আগের পর্বেও বলেছিলাম যে এই ম্যাল রোড 2 কিলোমিটার লম্বা। তাই ওই দার্জিলিং কিংবা গ্যাংটক কিংবা অন্য যে সমস্ত ম্যাল আপনারা দেখেছেন তার সঙ্গে কিন্তু একে একদমই মেশাবেন না। আর এখন আমি রয়েছি লোয়ার ম্যালে। তো এটা হচ্ছে লোয়ার ম্যাল। আর একবার দেখিয়ে দিই, এই যে ওপরে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে আপার ম্যাল। তো আপার ম্যাল আর লোয়ার ম্যাল কেন বানানো হয়েছিল আরও একবার জানিয়ে দিই আপনাদের। আপার ম্যাল বানানো হয়েছিল ইংরেজ সরকারের দ্বারা ব্রিটিশ নাগরিকদের জন্য। ব্রিটিশ নাগরিকরাই একমাত্র আপার ম্যালে চলাচল করতেন, আর ভারতীয় লোকেদের জন্য বানানো হয়েছিল এই লোয়ার ম্যাল। এই হচ্ছে বোটিং পয়েন্ট। আপনারা যারা নৈনিতাল লেকে এসে বোটিং করতে চান তারা কিন্তু এখান থেকে বোট নিতে পারেন। সামনে রয়েছে কাউন্টার। শুরু হলো নৈনিতাল লেকে আমাদের বোট রাইড। বলে রাখি, এখানে বোট রাইড আপনারা যারা করবেন, এখানে দুরকম বোট রাইড হয়। মানে এই যে হাতে টানা বোট আমি দেখিয়ে দিই, এই যে হাতে করে যেই বোটগুলো চালানো হচ্ছে, এই বোটে এক একটা বোটে 3জন মানুষ আপনারা চাপতে পারবেন। এখানে হাফ চক্কর আর ফুল চক্কর বলে দুটো ব্যাপার আছে। তো হাফ চক্কর বলতে লেকটার হাফে কিছুটা ঘোরানো হবে, সময় পাবেন ওই 25 থেকে 30 মিনিট। আর ফুল চক্কর যেটা, সেটা কিন্তু পুরো লেকে একটা পাক ঘোরানো হবে, সেটা টাইমটা একটু বেশি হবে, ওই 35 থেকে 40 মিনিট। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এই বোটের চক্কর বুক করতে পারেন। তো আমরা যে হাফ চক্করটা নিলাম, এতে আমাদের খরচ পড়লো 320 টাকা পার বোট। আর এই হচ্ছে নৈনিতাল লেক। দেখুন প্রচুর মানুষ বোটিং করছে, আর আমরা এরকম একটা হাতে টানা বোট নিয়েছি। আপনারা যারা ডাল লেকের বোট রাইড এক্সপিরিয়েন্স করেছেন, নৈনিতালের বোট রাইড কিন্তু অনেকটা সেম। ওখানেও সেই হাতে টানা বোট, কিন্তু ওখানকার বোটগুলো এর থেকে একটু বড় হয়, আর মাথার উপর একটা সেট থাকে, দেখতে একটু বেশ ভালো লাগে।
আর এই বোর্ডগুলো তুলনামূলক একটু ছোট, এইদিকে একটা চেয়ার থাকে, বাস এখানেই আপনারা বসতে পারবেন। আর সামনে যেটা রয়েছে আমি দেখিয়ে দিই, আর সামনে এখানে একজনা বসতে পারবেন। তো এই হচ্ছে নৈনিতালের বোট, তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই সেম। এই হচ্ছে নৈনিতাল, পুরোটা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, দারুণ দারুণ। বোট রাইড কমপ্লিট, আমরা আবার ফিরে এসেছি যেখান থেকে আমরা বোট রাইড শুরু করেছিলাম। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে এখান থেকে কিন্তু আপনারা এই প্যাডেল বোটগুলো নিয়ে নিতে পারবেন। এই দেখুন এখানে সব বোটগুলো রয়েছে, আপনারা যারা 4 জন থাকবেন তাদের জন্য, এখানে 2 জন চালানোর জন্য সব রকম বোর্ডই রয়েছে। নৈনিতাল লেক দেখে এখন আমরা যাচ্ছি স্নো ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তবে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বড় গাড়িগুলো চলে না, আপনাদের ছোট গাড়ির ভরসাই নিতে হবে সব জায়গায় পৌঁছতে গেলে। তারপরে যেরকম ধরুন কিছু কিছু জায়গায় আছে কোনো গাড়িই যাবে না, সেখানে কিন্তু ঘোড়ার ভরসায় যেতে হবে। স্নো ভিউ পয়েন্ট যাওয়ার আগে কিছুটা রাস্তা কিন্তু এরকম, এখানে যাদের লোকাল ঘর বাড়ি আছে তাদের গাড়িগুলো চলে, কিন্তু এখানে গাড়ি না আনাই ভালো। এইটুকু জায়গা আপনারা পায়ে হেঁটেই এগিয়ে যেতে পারবেন, আপনাদের ভালোই লাগবে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে পায়ে হেঁটে এই জায়গাটা এগিয়ে যান, খুব ভালো। আর সামনেই রয়েছে স্নো ভিউ পয়েন্ট, ওই পায়ে হাঁটা পথ হচ্ছে ওই 600 থেকে 700 মিটারের মতো। তো আপনারা যারা গাড়ি রিজার্ভ করে আসবেন এই স্নো ভিউ পয়েন্টের জন্য, আপনাদের গাড়িগুলো কিন্তু এখানে এনে আপনাদের ড্রপ করে দেবে। তবে আমি বলবো এই জায়গায় গাড়ি নিয়ে আসা কিন্তু খুব রিস্কি। আমরা কিছুটা নিচে গাড়ি রেখেছি আর তারপর পায়ে হেঁটে এই স্নো ভিউ পয়েন্টে এসেছি। তো আপনারা যখন আসবেন এই স্নো ভিউ পয়েন্ট, আপনারা তখন বুঝতে পারবেন আমরা কেন পায়ে হেঁটে এসেছি। এই যে এই হচ্ছে স্নো ভিউ পয়েন্ট ওঠার রাস্তা, চলুন। স্নো ভিউ পয়েন্টে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সামনে ঠিক কী কী দেখা যায় চলুন একবার দেখে নেওয়া যায়। ওয়াচ টাওয়ার থেকে চোখের সামনে ভেসে ওঠে হিমালয়ের বিশাল পর্বতশ্রেণী আর তার একাধিক শিখর। দেখা যায় নন্দাঘুন্টি, নীলকণ্ঠ, ত্রিশূল এবং চৌখাম্বা, আর তার সঙ্গে চারপাশের অপূর্ব নৈসর্গিক দৃশ্য। সব মিলিয়ে এই জায়গাটা যেন নৈনিতালের অন্যতম সেরা ভিউ পয়েন্ট। সময় এখন 3:15, মানে দুপুর 3:15, আর আমরা রয়েছি স্নো ভিউ পয়েন্টে। স্নো ভিউ পয়েন্টে দেখুন এরকম বেশ বসার জায়গা রয়েছে আর কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে ওই স্যান্ডউইচ কিংবা চাউমিন, নুডলস কিংবা ফ্রাইড রাইস অর্ডার করে নিতে পারেন। আমরা ফ্রাইড রাইস অর্ডার করলাম, সেটা হচ্ছে পনির ফ্রাইড রাইস, এর দাম পড়লো 150 টাকা। চলুন টেস্ট করবো কীরকম হয়েছে। আর এখানে আসলে কিন্তু আপনারা যে স্নো ভিউ যে পিকগুলো রয়েছে, মাউন্টেন পিক, সেগুলো দেখতে পাবেন, বেশ ভালো। হিমালয়ান রেঞ্জটা পুরোপুরি দেখতে পাওয়া যায়, ভালো লাগবে। খারাপ না, ঠিক আছে। এসে পৌঁছে গেছি ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্টের সামনে। কেন এই জায়গাটাকে ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট বলা হচ্ছে দেখিয়ে দিই একবার। এই যে সামনে রয়েছে লেক, দেখুন একটু জুম করি, এটা কিন্তু নৈনিতাল লেক, যেই লেকে আমরা কিছুক্ষণ আগে বোটিং করেছিলাম। কিন্তু এই যে যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখুন এরকম একটা জায়গা, সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে এই নৈনিতাল লেককে কিন্তু আমের শেপে দেখা যায়, অনেকে আবার বলে চোখের শেপেও দেখা যায়, যাই হোক আপনারা যেটা মনে করবেন। সেই কারণে এই জায়গাটাকে কিন্তু ওই ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট বলা হয়ে থাকে। আর এই যে পুরো নৈনিতাল লেকের একটা ভিউ পাওয়া যাচ্ছে, বার্ড আই ভিউ বলতে গেলে। চলুন একটু জুম করি, ভালোভাবে দেখা যাবে। এরপর আমাদের গাড়ি এসে থামলো টিফিন টপ যাওয়ার রাস্তার একেবারে সামনে। এখন আমরা রয়েছি টিফিন টপে যাওয়ার রাস্তায়। এই যে এখান থেকে কিন্তু আপনারা ঘোরা পেয়ে যাবেন, চলুন গিয়ে দেখা যাক। এই যে দেখুন এই হচ্ছে টিফিন টপ যাওয়ার রাস্তা। তো এখান থেকে আপনারা ঘোড়া নিয়ে টিফিন টপে পৌঁছতে পারেন। এখানে কিন্তু ওই 10 কিলোমিটারের রাস্তা রয়েছে, মানে যেতে 5 কিলোমিটার আবার আসতে 5 কিলোমিটার। फॉर हॉर्स के साथ 2 गाइड रहेंगे। फोटो वीडियो हम आपके फोन से शूट करेंगे, पॉइंट के अंदर भी घोड़े के ऊपर 6 पॉइंट घूम के आपको यहाँ लाके ड्रॉप। कितना पड़ता है? ये 920 हॉर्स का रहता है, 50 रुपए यूनियन का रहता है। ओके ओके। पूरा पैकेज मिलेगा जी भाई, पूरा पैकेज मिलेगा। जो अंदर जाने का जो पर्चियाँ कटेंगी फॉरेस्ट की, यूनियन गाइड, वो सब इसी में इंक्लूड रहेगा। आपको कहीं कुछ नहीं देना है, पेमेंट घूमने के बाद, जब आपका मन संतुष्ट हो जाएगा, लगे कि भैया ने मेहनत कर लिया। आगे घूमियो, ये सामने वाला टॉप भी डाउन नजर आएगा, इससे डबल हाइट पे जाएंगे आप। अच्छा अच्छा अच्छा। টোটাল কস্ট কিतना है? 970। তো এই রয়েছে টিফিন টপ যাওয়ার রাস্তা, আপনারা এখান থেকে টিফিন টপ যেতে পারেন। আর তার পাশেই কিন্তু এখানে লাভার্স পয়েন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। লাভার্স পয়েন্ট থেকে আপনারা এমন সুন্দর চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিউ পয়েন্টে হনুমানের উপদ্রব কিন্তু খুব বেশি।
তাই যদি আপনাদের কাছে কোনো খাবারের প্যাকেট বা এই ধরনের কিছু থাকে সেগুলো এই জায়গায় না আনাই ভালো। লাভার্স পয়েন্ট এবং সুইসাইড পয়েন্ট দেখে আজকের মতন সাইট সিন কিন্তু এখানেই শেষ হচ্ছে। চলুন গাড়িতে উঠে এখান থেকে হোটেলে যাওয়া যায়। লাভার্স পয়েন্ট ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকেল 5টা বেজে গেছিল, তাই এবার আমরা সিদ্ধান্ত নিলাম হোটেলে ফিরে আসার। তবে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যারা টিফিন টপ যাবেন তারা দ্বিতীয় দিনের সাইট সিনের শুরুতেই প্রথমে টিফিন টপটা রাখুন, তারপর বাকি ভিউ পয়েন্টগুলো ঘুরলে সময় ম্যানেজ করা অনেক সহজ হবে। আর যদি প্রথম দিন সময় মতন ট্রেন পৌঁছে যায় তাহলে চেষ্টা করবেন সেদিনই নৈনিতাল পৌঁছে নৈনি লেকের বোটিং সেরে নিতে। এভাবে প্ল্যান করলে সময়ও বাঁচবে আর পুরো ট্রিপটা অনেক বেশি আরাম করে উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের নৈনিতাল ভ্রমণের প্রথম পর্ব। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আবারও দেখা হবে নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে।